সেনাপ্রধান এবং ডিজিএফআই চিফ প্রসিকিউটরকে হুমকি দেন এবং ঢাকা ক্যান্টনমেন্ট এখন জেলখানা। এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই। কেন হুমকি দেন? এই যে আইসিটি, ক্যাঙ্গারু কোর্ট আইসিটির গ্রেপ্তারি পরোয়ানা সেরা কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিটি চাইছিল এই সেনা কর্মকর্তাদের আইসিটি হেফাজত, বা যেহেতু এটা ক্যান্টনমেন্টের বাইরের সিভিল কোর্ট, সিভিল আইন শৃঙ্খলা প্রশাসনের হাতে এই কর্মকর্তাদেরকে নেবেন, কিন্তু ক্যান্টনমেন্ট রাজি নয়। যার দরুন আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে ক্যান্টনমেন্টকেও এখন জেলখানা ঘোষণা করা হয়েছে। আমি দুদিন আগে একটি ভিডিও করেছিলাম যে সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার করবে কে? পুলিশই তো নেই। সিভিল কোর্টের বিচারের আসামিদের তো পুলিশের গ্রেপ্তার করতে হবে। পুলিশকেই তো আর্মি পাহারা দিয়ে রাখে, সেই পুলিশ আর্মিকে গ্রেপ্তার করবে? বিষয়টা রীতিমতো হাস্যকর। আপনারা ইতিমধ্যে একটা প্রজ্ঞাপন দেখেছেন, ফেসবুকের ওয়ালে ঘুরছে প্রজ্ঞাপনটি। এটি গতকাল রোববার জারি করা হলেও আজকে সোমবার এটি মানুষ জানতে পেরেছে, গণমাধ্যমে এসছে। ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার। রোববার 12 অক্টোবর প্রজ্ঞাপন জারি হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনের কথা আজ সোমবার জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি 1898 এর ধারা 541 এর 1 এর ক্ষমতা বলে এবং দ্য প্রিজনস অ্যাক্ট 1894, 9 অফ 1894 এর ধারা 3B অনুসারে ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত এমইএস বিল্ডিং নম্বর 54-কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো। আদেশে আরো বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এ ঘোষণা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে। তবে কোন উদ্দেশ্যে ভবনটি সাময়িক কারাগার হিসেবে ব্যবহৃত হবে সে বিষয়ে প্রজ্ঞাপনে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। আবার ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজে চন্দন নন্দী একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছেন। চন্দনদা কি বলছেন? চন্দনদা বলছেন যে ঢাকা সেনানিবাসের অফিসার মেসের জন্য কাঁটাতার যুক্ত বেড়া, যেখানে 24 জন আইসিটি চার্জ সেনা অফিসারকে রাখা হবে। অর্থাৎ আইসিটিতে অভিযুক্ত যে 24 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে তাদেরকে রাখা হবে। এবং চন্দনদার প্রতিবেদনটি অনুসন্ধানী প্রতিবেদন এবং ছবি সহ, এই প্রতিবেদনের ছবি সহ দেখা গেছে যে তার কাটার বেড়া দিয়ে কাজ করছে, এমনটা সেই ছবিতে আমরা দেখছি। যে ছবি দেখা যাচ্ছে এবং কারা কর্তৃপক্ষ আজকে সেখানে ভিজিট করেছেন। পুলিশের লোকজনও আজকে ভিজিট করেছেন ক্যান্টনমেন্টে কিছু কাগজপত্র বা নথিপত্রের জন্য। আইসিটি প্রাণান্তকর চাইছিল যে তাদের হেফাজতে নেবে আসামিদেরকে, অর্থাৎ তাদের শৃঙ্খলা বাহিনী পুলিশের হেফাজতে নেবে, কিন্তু পারল না। আপনি ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরের বক্তব্য শুনলেন। ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির এই যে বর্তমান বন্দোবস্তের পক্ষের মানুষ, তিনি ক্যান্টনমেন্টে কিন্তু অবাঞ্ছিত ঘোষিত। এই নয়া বন্দোবস্ত কালে ইউনূস সরকারের আমলে তিনি একটি রাজনৈতিক দলও ওপেন করেছিলেন। জন্মে মৃত্যু ঘটেছে সেই রাজনৈতিক দলটির। তিনি তীব্র ভাষায় শুনলেন যে তাদেরকে সেনা হেফাজতে রাখা হবে। তিনি বিস্তারিত সাক্ষাৎকারে আরো বলেছেন যে তিনি এই এটাকে গ্রেপ্তার বলছেন না। তারা ক্যান্টনমেন্টে থাকবেন, এসি গাড়িতে তাদেরকে ট্রাইব্যুনালে নেওয়া হবে, আবার তাদেরকে এসি গাড়িতে ক্যান্টনমেন্টে নেওয়া হবে। অর্থাৎ এটি
বিচার, এই যে আইসিটির বিচারের যে স্বাভাবিক প্রক্রিয়া, সেটি স্বাভাবিক প্রক্রিয়া নয়। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আবারও বলবো, স্টেডিয়ামের গ্যালারিতে বসে থাকুন, দেখুন খেলা চলছে, টেস্ট ম্যাচ। আজকের টি-20 নয়, ওডিআইও এখন পুরনো হয়ে গেছে, টেস্ট আরো পুরনো। টেস্ট ম্যাচ চলছে, খেলা দেখতে থাকুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আন্ডারে বিচারটা কি হচ্ছে, কিভাবে হবে, আপনারা খেলা দেখুন। এই বিচার নিয়ে যে দ্বিমত আছে, বিচার নিয়ে যে আর্মিতে একটা বিভাজন, আর্মি শেষ পর্যন্ত পুলিশের কাছে হস্তান্তর করল না আর্মি অফিসারদের। আমি গতকালকের একটা ভিডিওতে বলেছিলাম যে আর্মিতে সিদ্ধান্তগুলো এখন খুব স্লো, পরিবেশ পরিস্থিতি একটু স্লো আগাচ্ছে। কি হবে, খেলা শেষ হয়নি কিন্তু, এখনো 22 তারিখ কিন্তু বহুদূর। 22 তারিখ আস্তে আস্তে অনেক কিছু ঘটতে পারে। কাজেই আপাতত একটু ঠান্ডা করে সামাল দেওয়ার জন্য এই পরিস্থিতি। সেনা কর্মকর্তারা সেনা হেফাজতেই থাকলেন। ব্রিগেডিয়ার হাসান নাসির, যাকে লালবদর বলতে পারি, কারণ শেখ হাসিনা পতন আন্দোলনের একজন আর্মি অফিসারদের তিনি বলেছেন যে সেনা হেফাজত থেকেও লেফটেন্যান্ট জেনারেল মুজিব বা এই ধরনের কর্মকর্তারা পরিবর্তিত বাংলাদেশে কিন্তু বিদেশে চলে গেছেন। এই হাসান নাসির সাহেব এই কথাও বলেছেন। যেটি হোক না কেন, বিচারটাকে আপনি যেভাবে দেখছেন, বিচারটা ওরা যেটা চাইছে, আইসিটি, ক্যাঙ্গারু কোর্ট, অবৈধ ইউনূস সরকার, অবৈধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেটি করতে পারল না। কর্মকর্তাদের সেনা বাহিনীর আন্ডারে রাখা হলো। এই রাখার পরে কি ঘটে, আজকে কালকে ইউনূস সরকারকে বিদায় নিতেই হবে। আমি বারবার জোর দিয়ে বলেছি, এইটা হচ্ছে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। এই পয়েন্টকে কেন্দ্র করেই অনেক কিছু হতে পারে, বা এই পয়েন্টের সাথে আরো অনেক কোনো পয়েন্ট যোগ হয়ে অনেক কিছু ঘটবে। আমাদের সেগুলো দেখার জন্য হয়তো আরো খানিকটা অপেক্ষা করতে হবে। অর্থাৎ লালবদররা যেভাবে যা চাইছেন, ক্যান্টনমেন্টের জায়গায় গিয়ে কিন্তু থেকে গেলেন, এবং আরো নতুন নতুন ডাইমেনশন দেখার জন্য আমাদের চোখ খোলা রাখতে হবে, দেখতে হবে কি ঘটছে। কিংবা এই যে যারা এই বিচারটা চাইছেন, তারা এটা কতটুকু কি করেন, কি মেনে নেন। তারা তো আর্মির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন, কারণ যে সরকারেরই ভিত্তি নেই, সেই সরকারের কোর্টের কি ভিত্তি আছে? এটা রীতিমতো একটা বিরাট সাহস, দুঃসাহস, যেটি বলি না কেন। এবং আর্মি অবশ্য এখনো মেনে নিয়ে একটা আপাতত একটা বন্দোবস্ত করেছে, ক্যান্টনমেন্ট রাখার ব্যবস্থা করেছে। এই ক্যান্টনমেন্ট রাখার ব্যবস্থা থেকে আর কোন ব্যবস্থা আসে, সেগুলো দেখার জন্য আমাদের নিঃসন্দেহে অপেক্ষা করতে হবে। আমরা অপেক্ষা করি এবং স্টেডিয়ামের গ্যালারিতে বসে দীর্ঘ টেস্ট ম্যাচ দেখি। এটা 3 দিনে শেষ হয় না 7 দিন লাগে, নাকি আরো কিছুটা সময় লাগে? আমি গতকালকে বলেছিলাম যে ক্যান্টনমেন্টে রাখা মানে এখানে 1-2 মাসও লাগতে পারে। যে 22 তারিখে একটা হিয়ারিং আছে, হাজির করলাম, করে আবার ক্যান্টনমেন্টে রাখলাম। ওই যে বলেছি যে আর্মির ডিসিশন গুলা এখন খুব স্লো, চ্যালেঞ্জ নেবার মতো এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি। গত 15 মাসে আমি গতকালকে বলেছিলাম যে আমরা জিয়াউর রহমান এরশাদের আমলে প্রতিনিয়ত আর্মিতে রং বদলের গল্প শুনি, ইতিহাসে পাঠ করে জানি, কিন্তু গত 15 মাসে আর্মিতে কোনো রং বদল, মাঝে মাঝে ফুসে ওঠে, গরম হয়, আগুন হয়, আবার গরম আগুন আবার বসে যায়। এখন দেখব আমরা যে এখন কি ঘটে, আমরা নিশ্চয়ই দেখব, কিছু তো ঘটবেই। শেষ কথা এটাই বলতে চাই যে কিছু তো ঘটবেই, কারণ দেশ যেভাবে চলছে, যা চলছে, এইভাবে চলতে পারে না। আমরা সেটা দেখার জন্য নিশ্চয়ই অপেক্ষা করব।
প্রশাসনকে ধ্বংস করে ফেলানো হয়েছে। পুলিশ যারা সমাজে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে, আইন শৃঙ্খলা রক্ষা করে, সে পুলিশ কাজ করছে না। আজকে 15 মাসেও পুলিশ অ্যাক্টিভ হয়নি। কাজ করছে না মানে পুলিশকে ধ্বংস করে ফেলানো হয়েছে। অবশিষ্ট আছে সেনাবাহিনী। সেই সেনাবাহিনী নিয়েও ইতিমধ্যে কিন্তু প্রশ্ন ওঠা শুরু হয়ে গেছে আরো আগে থেকেই। যখন 2024 সালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দায়িত্ব নিলেন, মানুষ আশায় বুক বেঁধেছিল, কিন্তু 2 মাস যেতে না যেতে মানুষ আশাহত হওয়া শুরু হয়েছে। এবং এখন তো মানুষ আর আশা করে না, সেনাবাহিনীর কাছেও আশা করে না। সেনাবাহিনী আজকে প্রায় 14 মাস যাবৎ মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকা সত্ত্বেও এই সেনাবাহিনী মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারছে না। আপনার আশপাশে টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটি মানুষ বলবেন যে কোথাও না কোথাও অঘটন ঘটছে। সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যই এই কাজগুলো করা হয়েছে বা করা হচ্ছে। আমাদের সাধের সেনাবাহিনী, সেই সেনাবাহিনীকেও আপনি সাম্প্রতিক সময়ে দেখছেন যে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে। সাম্প্রতিক সময়ে এই গত কয়েকদিনে আপনি আরো দেখেছেন যে সেনাবাহিনীর অফিসারদের বিচারের আওতায় আনছে। তারা বলছে, এই সরকার বলছে যে বিচারের আওতায় আনছে। কে বিচার করবে? কে কার বিচার করবে? আপনি যদি সরকারটিকেই বলেন, সরকারটি তো বৈধ নয়। আর যে বিচার যে আদালতের মাধ্যমে, যে ট্রাইব্যুনালের মাধ্যমে করা হচ্ছে, সেই ট্রাইব্যুনালটাও তো বৈধ নয়। আমরা বারবার বলছি যে অপরাধীদের বিচার হতে হবে, কিন্তু যে প্রক্রিয়া হচ্ছে এই প্রক্রিয়াটি তো সঠিক প্রক্রিয়া নয়। এই সাম্প্রতিক সময়ে যে ঘটনা ঘটানো হয়েছে তাতে করে টোটাল সেনাবাহিনীর চেইন অফ কমান্ড ভেঙে ফেলানো হয়েছে। এগুলো আসলে ষড়যন্ত্রের অংশ, নীল নকশার অংশ। আপনারা জানেন 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে উঠেছে আমাদের প্রশাসন। ভিত্তি মূলত 1971, ভিত্তি মূলত আমাদের পুলিশ 1971। পুলিশের সেই রাজারবাগে প্রতিরোধ যুদ্ধের কথাকে ভুলে যাবেন? পুলিশের শহীদের কথা ভুলে যাবেন? পুলিশের অসংখ্য কর্মকর্তা 71-এ শহীদ হয়েছে। আমাদের সেনাবাহিনী আমাদের যুদ্ধের ময়দান থেকে গড়ে উঠেছে। 11টি সেক্টর, সেই সেক্টর থেকে আজকে আমাদের সেনাবাহিনী গড়ে উঠেছে। সেই সেনাবাহিনী, সেই পুলিশ, সেই প্রশাসনকে ভেঙে চুরমার করে ফেলানো হচ্ছে। কারণটা কি? আজকে বাংলাদেশের নতুন বন্দোবস্ত 71 মানি না। 71 পরে যে 55 বছর, এই 55 বছর মানি না। এখনকার নতুন বন্দোবস্ত মনে করছে। এই গোষ্ঠীটি স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, তারা এই যে 55 বছরে যে 3 করে গড়ে ওঠা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, 3 বাহিনী গড়ে উঠেছে, তাকে আর বিশ্বাস করতে পারছে না। তারা ভাবছে এই যে বিগত 16 বছরে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তারা ভাবছে যে প্রশাসন পুরোটা আওয়ামী লীগের। পুলিশের অর্ধেকের বেশি আওয়ামী লীগের সময় নিয়োগপ্রাপ্ত, সেনাবাহিনীতে অর্ধেকের বেশি আওয়ামী লীগের সময় নিয়োগপ্রাপ্ত। আজকে যে বড় বড় জেনারেলরা, তারা ম্যাক্সিমাম আওয়ামী লীগের সময় প্রমোশন প্রাপ্ত। এত কিছুর পরেও অন্য বাহিনীতে তো আছে এই যে স্বাধীনতা বিরোধী গোষ্ঠীটা, আমি বিশেষ করে জামাত ইসলামের কথা বলবো, তারা সেনাবাহিনীকেও দীর্ঘদিন যাবৎ দখল করবার নানা ওয়েতে দখল করেছে, খানিকটা প্রভাব বিস্তার করেছে, নিজেদের কন্যা বিবাহ দেওয়া থেকে শুরু করে নানাভাবে প্রভাব বিস্তার করেছে। বাইরে যদি সিভিল সোসাইটিতে যদি এই জামাত ইসলামের 5% ভোট থাকে, সেনাবাহিনীতেও তাদের একটা 5-10% অংশ আছে। সেই 5-10%-এ কলকাঠি নাড়ছে সেনাবাহিনীতে, সেই 5-10%-এ পুলিশে, প্রশাসনে, সমাজে। সেই পার্সেন্টেজটার কাছে আজকে আমরা চিনি। এর প্রধানতম কারণ আমাদের 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন ভেঙে ফেলো, ভেঙে চুরমার করে দাও, দিয়ে নতুন করে গড়ে তোলো। এই পলিসিতে তারা মূলত চূড়ান্ত পলিসি তাদের এটা নতুন করে গড়ে তুলতে চায়। আমরা যেমন 71-এর মুক্তিযুদ্ধের পরে 72 সালে সবকিছু নতুন করে গড়ে তুলেছি, আজকের এই মুক্তিযুদ্ধ বিরোধী গোষ্ঠীটি সবকিছুকে ভ্যানিশ করে দিয়ে, ধ্বংস করে দিয়ে তারা নতুন করে গড়ে তুলতে চায়, তাদের লোকজনকে ঢোকাতে চায়। আপনারা নিশ্চয়ই কদিন আগে দেখেছেন যে আমি এই মুহূর্তে ডেইলি স্টার বাংলার একটা রিপোর্ট আমার সামনে আছে, গত 29 সেপ্টেম্বর রিপোর্টটি প্রকাশিত হয়েছে, যে প্রশাসনের কার্যক্রম ত্বরান্বিত করতে যুগ্ম সচিব পর্যায়ে ল্যাটারাল এন্ট্রি বা পার্শ্ব নিয়োগ দেওয়ার চিন্তা করছে সরকার। কি আত্মঘাতী সিদ্ধান্ত, আপনি একবার চিন্তা করুন। প্রশাসনের যুগ্ম সচিব পদ মর্যাদায় পদ আছে 502টি,
এই মুহূর্তে প্রশাসনে যুগ্ম সচিব আছে, যে কয়টা পদ আছে তার থেকে ডাবল দ্বিগুণ। এরপরে এই জামাতি জঙ্গি জোট সরকার চিন্তা করছে যে বায়োল্যাটারাল এন্ট্রি বা পার্শ্ব নিয়োগ প্রক্রিয়ায় সরাসরি যুগ্ম সচিব পদে নিয়োগ দেবে। এ বিষয়ে 3 সচিব ও একজন অতিরিক্ত সচিবের সমন্বয়ে গঠিত কমিটি কয়েক দফা বৈঠক করেছে এবং তারা প্রতিবেদন চূড়ান্ত করার কাজ করছে। জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশের পর এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগে অসন্তোষ সৃষ্টি হয়েছে প্রশাসনের তরুণ কর্মকর্তাদের মধ্যে। তবে এই বিষয়ে কেউ চাকরি হারানোর ভয়ে প্রকাশ্যে মন্তব্য করতে রাজি নন।